অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন একান্তে আলোচনা করছিলেন এই গোপন মিটিংয়ে, তখন ডেকে পাঠানো হয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে খাস বলে পরিচিত সুব্রত বক্সীকে। সুতরাং ইনস্ট্রাকশন চলে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। বলা হচ্ছে জানুয়ারি মাসের পৌষ সংক্রান্তির আগে বা পারহ্যাপস পৌষ সংক্রান্তির ঠিক পরেই এই রদবদলের কথা ঘোষণা করে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের মধ্যে। কি কি বদল আসতে চলেছে সেটা নিয়ে আমরা জানবো, এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা বলেছি আপনাদেরকে, যে এই যে মিটিং হলো সেই মিটিংয়ের মধ্যে আলোচনা কি হলো, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের রূপরেখা কি সেটা আমরা জানার চেষ্টা করবো। আমার সাথে রয়েছে আমার সহকর্মী কৌশিক দাস। কৌশিক দা খুব ক্লোজলি তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে অনেক বছর ধরে ফলো করছে। কৌশিক দা, এই যে মিটিং নতুন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মিটিং, যেটা তো খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু মাস অন্তরালে ছিলেন, তিনি বিদেশে গেছিলেন, চিকিৎসা করালেন, ফিরে আসলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই যে এক ঘন্টারও বেশি সময় ধরে যে মিটিং চলেছে, বলা হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তো খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রপোজালগুলি, সেগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাখা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কি মেনে নিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন, সেখানে ছিলেন সুব্রত বক্সীও, কারণ সুব্রত বক্সীকে ডাকা হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও সন্ধ্যের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পিসি তাকে প্রণাম করতে, এবং সেখানে কিন্তু রুদ্ধদ্বার বৈঠক, কারোরই কোনো প্রবেশাধিকার ছিল না। মূলত প্রায় 12-13টি প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখা হয় সুব্রত বক্সীর উপস্থিতিতে। প্রত্যেকটি প্রস্তাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন। তার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা দল এবং সংগঠনের ভালোর জন্যই করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও চান আগামী নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে রেকর্ড মার্জিনে জিততে এবং মানুষের কাছে আরও পরিষেবা তুলে দিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাবগুলো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। প্রথম প্রস্তাব হচ্ছে যারা দলের মধ্যে কাজ করছে না অথচ পদ আঁকড়ে বসে আছে, তাদেরকে সবার আগে কাজ করার জন্য দু একবার তাদেরকে বলা হবে, না হলে দল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। পদ থেকে সরিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি কথা বলেছেন, যারা বয়সের ভারে কাজ করতে পারছেন না অথচ তাদের পুরনো রেকর্ড রয়েছে যে মানুষের সঙ্গে থাকার, তাদেরকে আরও বেশি সাহায্য করা হবে। প্রবীণ যারা রয়েছেন দলের, তাদেরকে আবার সরাসরি ফিরিয়ে আনা হবে। যথাযোগ্য সম্মান দিয়ে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে যোগাযোগ রাখবে, কারণ তারা প্রবীণ। এবং সব শেষে যেটা বলা হয়েছে, রাজ্য এবং আমাদের প্রত্যন্ত এলাকার মানুষের কোনো রকম সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট যেগুলো ইস্যু করা নিয়ে বিভিন্ন রকম কাঠকর পুরোতে হয়, সেটা যাতে না হয়, তাড়াতাড়ি মানুষ যাতে সরকারি পরিষেবাগুলো পায়, সেগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই বিষয়টিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এই জায়গাটাতে আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং হয়েছে এবং যে আলোচনা হয়েছে, এবং কোথাও গিয়ে দলের মধ্যে কিছু পরিবর্তন, কিছু রিফর্ম আনা প্রয়োজন, তার প্রয়োজনীয়তা মমতা বন্দ্যোপাধ্যায় টের পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি বলছো যে সেটাতে শিলমোহর দিয়েছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার খুবই অল্প বয়স, 34-35 বছর বয়স। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্টিটাকে দাঁড় করিয়েছেন, তৈরি করেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সেনাপতির রোল প্লে করছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকাংশেই দলের কন্ট্রোল কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং নিচু তলার যে সাংগঠনিক যে স্ট্রাকচার, সেখানে কিন্তু বারবার প্রতিনিয়ত সার্ভে করা এবং মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা। এবং তুমি যদি মনে করে দেখো যে এই যে নবজোয়ার যে ক্যাম্পেইনটা, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাতে একেবারে গেস্ট অ্যাপিয়ারেন্স করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের রাশটা অনেক অংশেই কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। কিন্তু দল পরিচালনার ক্ষেত্রে একটা জেনারেশনাল গ্যাপ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একরকমভাবে দল পরিচালনা করতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বেশি কর্পোরেট স্টাইলে, অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে দলটাকে পরিচালনা করতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এটা বোঝাতে সক্ষম হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উনি যেটা চাইছেন সেটা, সেই রিফর্মগুলো খুব জরুরি 2026-এর আগে? একদম, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বোঝাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচনী পদ্ধতির বদল হচ্ছে, মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে, এবং সরকার
কি কি দিতে পারে সেগুলো আরও যাতে বেশি টেকনোলজির মাধ্যমে বোঝানো যায় এবং আরও বেশি কর্পোরেট ধাঁচে আধুনিক এবং বিকল্প তৃণমূল সরকার তৈরি করা যায়, সেই বিষয়টি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে সক্ষম হয়েছেন। যদিও দলনেত্রী মমতাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যন্ত এলাকার মানুষ যেভাবে দেখেছেন দীর্ঘ তার সংগ্রাম আন্দোলনের ইতিহাসের মধ্যে দিয়ে, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কর্পোরেট আধুনিক তৃণমূলের কথা বলছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কিন্তু বলেছিলেন তিনি এর আগের বিধানসভা নির্বাচনে 294টি আসনে আমি প্রার্থী এবং 42টির লোকসভা আসনে আমি প্রার্থী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু নির্বাচনের প্রধান মুখ হিসেবে মানুষ ভোট দিচ্ছেন। সেই জায়গায় কিন্তু এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারেননি, কিন্তু তিনি পৌঁছবেন। কারণ তুলনাটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নয়, দুজনের ওয়ার্কিং স্টাইল খুব ডিফারেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরসূরি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠাড়ে ঠাড়ে বিভিন্ন রকম ভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় না এটা নিয়ে যারা তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে ফলো করে তাদের মনে কোনো দ্বিধা রয়েছে। কিন্তু প্রশ্নটা সেখানেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নতুন স্ট্র্যাটেজি, সেটাতে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিচ্ছেন? তুমি বলছো হ্যাঁ এবারে দিচ্ছেন, একদম শিলমোহর দিচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে প্রতিবন্ধকতা যেগুলো ছিল সেগুলোকে সরিয়ে রেখে নতুনভাবে নতুন পদ্ধতিতে আরো বেশি মানুষের কাছে, দেখো সরকারের কাজ একটাই, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের সমর্থন নিয়ে আসা। সেই পদ্ধতিটাকে অবলম্বন করতে গেলে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম কড়া পদক্ষেপ। কিন্তু এটা কিন্তু কৌশিক দা আমাদের দর্শকদেরকে দেখানো প্রয়োজন আমরা কেন এই কথাটা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কড়া রিফর্মের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, বা দলে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা বলছেন, বা ইনজেকশন দেওয়ার কথা বলছেন, কারণ বিগত দুটো টার্মে তো আমরা এটা দেখেছি যে এই তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ। মন্ত্রীরা জেলে গেছেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, অনুব্রত মণ্ডল জেল থেকে বেল পেয়েছেন। এটাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা হলো দলের ভাবমূর্তিকে ফিরিয়ে আনার। আরজি করের কাণ্ডটাতেও দলের ভাবমূর্তি চূড়ান্তভাবে এফেক্টেড হয়েছে, এটা বলা বাহুল্য। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তার তুখোর রাজনৈতিক অ্যাকিউমেন্ট দিয়ে পুরো খেলাটাকে ঘুরিয়ে দিয়েছেন, এটা যেমন সত্য, বাট এটাও তো সত্য যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভটা কতটা প্রশমিত করা গেছে সেটা আমরা জানি না। হ্যাঁ, 6টা জায়গায় বাই ইলেকশন হয়েছে, সেটাতে এটার প্রতিফলন পড়েনি। তো তার মানে এই নয় যে শহর এবং শহরাঞ্চলের মানুষের যে ক্ষোভ আর্যকর নিয়ে সেটা প্রশমিত হয়ে গেছে। এই দুটোকে মেলানো তো ঠিক হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন এই কথাটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও শিলমোহর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলাতে। কারণ যে লেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে করলেন, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রণংদেহী মূর্তি আবার ক্যাবিনেটে তার কলিগরা, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা, নেতারা এবং আমরারা দেখতে পেলেন। এক একজনকে ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পাবলিকলি বকলেন এবং তাদেরকে স্পেসিফিক্যালি ধরিয়ে দিলেন কোন জায়গায় তারা কি ভুল করেছেন।